আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি এসএলএসটি জিওগ্রাফির একটি ভিডিও, যেখানে জিওমরফোলজির যে পারপস সিরিজগুলো শুরু করেছিলাম তার মধ্যে ফ্লুভিয়াল ল্যান্ডফর্মস অ্যান্ড প্রসেস, অর্থাৎ নদীর ক্ষয়কার্য এবং তার ফলে সৃষ্ট ভূমিরূপ যেগুলো সেগুলো। তো এখান থেকে অর্থাৎ জিওমরফোলজি থেকে এর আগে আমি দুটো ভিডিও আলোচনা করেছি এবং তার আগে জিওটেকটনিক, হিউম্যান জিওগ্রাফি, রিজিওনাল জিওগ্রাফি বেশ কিছু জায়গা থেকে ভিডিও আলোচনা করা রয়েছে। যদি তোমরা না দেখে থাকো তাহলে প্লে লিস্টটা চেক করে নিও, ওখানে পেয়ে যাবে। তো এখানে যে ফ্লুভিয়াল ল্যান্ডফর্ম থেকে আমি আজকে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো পরপর আলোচনা শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটায় ক্লিক করে রেখো। তোমাদের যদি কোনো মতামত থাকে সেটাও জানাও, ক্লাস কেমন লাগছে বা ভিডিও কেমন লাগছে সেটাও তোমরা জানাতে পারো। প্রশ্নে যদি কোনো ভুল থেকে থাকে সেটাও তোমরা আমাকে জানাতে পারো। তো প্রথম প্রশ্ন, নদীর মোহনায় গড়ে ওঠা ভূমিরূপকে কোন দার্শনিক গ্রিক বর্ণমালার সঙ্গে তুলনা করেছেন? এখানটা একটু খেয়াল করে দেখো, ঠিক আছে, যে নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে, ঠিক আছে, তাহলে বদ্বীপকে কোন দার্শনিক গ্রিক বর্ণমালার সঙ্গে তুলনা করেছেন? গ্রিক বর্ণমালা বলতে কোনটা? ডেল্টা অক্ষর। ক্লিয়ার? তো অপশানগুলো একটু দেখে না, অপশান দেখলেই পেরে যাবে, অনেকে অপশান না বললেও পারবে। প্রশ্নটা সহজ। তো 1 নম্বর হচ্ছে হেরোডোটাস, 2 নম্বর হোমার, 3 নম্বর সক্রেটিস এবং 4 নম্বর কনফুসিয়াস। এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে তোমাদের হেরোডোটাস। ঠিক আছে, হেরোডোটাসই প্রথম গ্রিক অক্ষর ডেল্টার সঙ্গে বাংলার যে বদ্বীপ বা ইংরেজিতে যেটাকে ডেল্টা বলি তার তুলনা করেছেন। ক্লিয়ার? এরপরে আসছি পরের কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কি না, গালি বা র্যাভাইনের ক্ষেত্রে, র্যাভাইন বলতে র্যাভাইন ক্ষয় যেটাকে আমরা বুঝলি বা কালি ক্ষয়, এর ক্ষেত্রে যে নদীগ্রাস লক্ষ্য করা যায়, কোন ধরনের নদীগ্রাস লক্ষ্য করা যায়? তো অপশন এ মস্তকমুখী নদীগ্রাস, অপশন বি নদী বাঁকের ছেদের মাধ্যমে নদীগ্রাস, অপশন সি পাশাপাশি নদীগ্রাস এবং অপশন ডি সবকটি সঠিক। তো কোনটা সঠিক বলে তোমাদের মনে হয় তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তো আমি এখানে উত্তর জানিয়ে দিচ্ছি, উত্তর হচ্ছে পাশাপাশি নদীগ্রাস। ঠিক আছে, এই পাশাপাশি নদীগ্রাসটি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? আসছি পরের কোশ্চেন, যে ষষ্ঠঘাতের সূত্র বলতে কি নির্দেশ করে? 1 নম্বর গতিবেগের সঙ্গে নদীর বহন ক্ষমতার অনুপাত নির্দেশ করে, 2 নম্বর শিলার প্রতিরোধের সঙ্গে নদীর ক্ষয়ের অনুপাত নির্দেশ করে, অপশন সি উপত্যকা ঢালের সঙ্গে স্রোতের গতিবেগের অনুপাত নির্দেশ করে এবং অপশন ডি জলপ্রবাহজনিত ক্ষয়ের মাত্রা নির্দেশ করে। প্রশ্নের অপশানগুলো পড়ে ঘাবড়ে না গিয়ে ঠান্ডা মাথায় একটু ভাবো, খুব সহজ প্রশ্ন উত্তর। ষষ্ঠঘাতের সূত্র কী বলা হয়েছে? নদীর গতিবেগ যদি দ্বিগুণ বাড়ে তার বহন ক্ষমতা 64 গুণ বাড়ে, অর্থাৎ 64 গুণ মানে 2⁶, অর্থাৎ সেটাকেই ষষ্ঠঘাতের সূত্র বলা হচ্ছে। তো এখানে সেটাই দেওয়া রয়েছে অপশন এতে, গতিবেগের সঙ্গে নদীর বহন ক্ষমতার যে অনুপাত সেটি হচ্ছে ষষ্ঠঘাতের সূত্র। ক্লিয়ার? এরপরে আসছি পরের কোশ্চেন। পরের কোশ্চেনে কি আছে না, নদী প্রবাহ পথের দৈর্ঘ্য বরাবর বিন্যস্ত গভীরতম সংযোগকারী রেখা হলো। তো কোনটা সঠিক উত্তর হবে? তো অপশন এ পুল, অপশন বি থলয়েগ, অপশন সি রিফিল এবং অপশন ডি অশ্বক্ষুরাকৃতি হ্রদ। আবার প্রশ্নটা পড়ে নাও, নদীর প্রবাহ পথের দৈর্ঘ্য বরাবর বিন্যস্ত গভীরতম সংযোগকারী রেখা। ঠিক আছে, যদি জানো তাহলে কমেন্ট বক্সে জানাও, আর যদি না জানো তাহলে উত্তরটা জেনে নাও। ঠিক আছে, তো এখানে 4টা অপশান দিয়েছি, কি কি? পুল, থলয়েগ, রিফিল এবং অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তো এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে থলয়েগ। ঠিক আছে, আসছি পরের কোশ্চেনে, যে ক্যানিয়ন সৃষ্টির জন্য যে শর্তটি অনুকূল নয়, অর্থাৎ ক্যানিয়ন সৃষ্টি হবে তাতে এই যে 4টে আমি শর্ত দেবো সেটা অনুকূল নয়, অর্থাৎ ক্যানিয়ন সৃষ্টি হতে গেলে এর মধ্যে কোনো একটা শর্ত কাজ করবে না। 1 নম্বর শর্ত হচ্ছে গভীর নিম্নক্ষয়, 2 নম্বর শর্ত পার্শ্বক্ষয়, 3 নম্বর শর্ত শুষ্ক জলবায়ু এবং 4 নম্বর শর্ত নদীটি মালভূমি বা পার্বত্য অঞ্চলের মধ্যে অবস্থান। তো ক্যানিয়ন জানো যে শুষ্ক জলবায়ু অঞ্চলে যে আকৃতির উপত্যকা বা গভীর সংকীর্ণ গিরিখাত সেটাকে বলা হচ্ছে ক্যানিয়ন। তো সেই ক্যানিয়ন সৃষ্টির জন্য যে শর্তগুলো থাকে তার মধ্যে নিম্নক্ষয় অবশ্যই হবে। ঠিক আছে, শুষ্ক জলবায়ু আমি প্রথমেই বলেছি হবে এবং নদীটি মালভূমি অঞ্চল বা পার্বত্য অঞ্চলের মধ্যে অবস্থান করবে, এটাও সঠিক। যেটা এখানে সঠিক নয় সেটা হচ্ছে পার্শ্বক্ষয়। ঠিক আছে, পার্শ্বক্ষয় হওয়া চলবে না, পার্শ্বক্ষয় হলে সেটা আর ক্যানিয়ন হবে না, সেটা গিরিখাত হয়ে যাবে। ক্লিয়ার? আসছি পরে কোশ্চেন। তারপরে যে সমস্ত বদ্বীপের সমুদ্রমুখী বহিরেখা সমুদ্রের দিকেই বেঁকে যায়
এবং স্থলভাগটি উত্তল আকারে প্রকাশ লাভ করে তাদের কি বলা হয়? ঠিক আছে, অপশন এ ধনুকাকৃতি বদ্বীপ, অপশন বি তীক্ষ্ণাগ্র বদ্বীপ, অপশন সি পক্ষীপদ বদ্বীপ এবং অপশন ডি ক্ষারীয় বদ্বীপ। ঠিক আছে, এর মধ্যে কোনটা সঠিক? দেখো এখানে বলেছে স্থলভাগটি উত্তল আকারে লাগবে এবং বদ্বীপের সমুদ্রমুখী বহিরেখাটা সমুদ্রের দিকেই বেঁকে যাবে। ঠিক আছে, এখানে কোন উত্তরটি সঠিক হবে? আবারও আমি অপশানগুলো বলে দিচ্ছি, ধনুকাকৃতি বদ্বীপ, অপশান বি তীক্ষ্ণাগ্র বদ্বীপ, অপশান সি পক্ষীপদ বদ্বীপ এবং অপশান ডি ক্ষারীয় বদ্বীপ। এখানে যেটি সঠিক উত্তর হবে সেটি হচ্ছে পক্ষীপদ বদ্বীপ। ক্লিয়ার? এই গেল 6 নম্বর। এরপর আসছি 7 নম্বর। পার্বত্য অঞ্চলে নদী ভি আকৃতির উপত্যকা গড়ে তোলে, কিন্তু উপত্যকাটি সংকীর্ণ আয় আকৃতির হলে, ঠিক আছে, তখন তাকে কি নির্দেশ করে? অর্থাৎ পার্বত্য অঞ্চলে আমরা ভি আকৃতির উপত্যকা পড়েছি, কিন্তু উপত্যকাটি যদি সংকীর্ণ আয় আকৃতির হয়, আমি এই সংক্রান্ত একটা প্রশ্ন এর আগে আলোচনা করলাম। ঠিক আছে, তো সেটা কি নির্দেশ করে? তীব্র নিম্নক্ষয়কে সূচিত করে, অপশান বি শুষ্ক মরুপ্রায় অঞ্চলকে নির্দেশ করে, অপশান সি নিম্ন জলপ্রবাহ মাত্রাকে নির্দেশ করে এবং অপশান ডি সবকটি মতবাদকে সূচিত করে। তো এখানে অপশানগুলো পড়লেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে, কোনটা সঠিক উত্তর হবে। দেখো ভি আকৃতির উপত্যকা আর আয় আকৃতির উপত্যকা। আয় আকৃতির উপত্যকা মানে ক্যানিয়ন, ক্যানিয়ন হতে গেলে নিম্নক্ষয় অবশ্যই হতে হবে, অতএব এই অপশানটা ঠিক আছে। ক্লিয়ার? তারপরে শুষ্ক মরুপ্রায় অঞ্চলকে নির্দেশ করে, আয় আকৃতির উপত্যকা হতে গেলে শুষ্ক মরুপ্রায় অঞ্চল হতে হবে, এটাও ঠিক আছে। তারপরে নিম্ন জলপ্রবাহকে নির্দেশ করে, হ্যাঁ কম জলপ্রবাহ থাকতে হবে তবে আয় আকৃতির উপত্যকা সৃষ্টি হবে, এটাও ঠিক আছে। তাহলে মোদ্দা কথা কী দাঁড়ালো? অপশান ডি সঠিক, সবকটি মতবাদকে সূচিত করে। ক্লিয়ার? এই গেল 7 নম্বর প্রশ্ন। এবার আসছি 8 নম্বর প্রশ্ন, যে যেখানে নদীগ্রাস হয় সেখানে যে বাঁক দেখা যায়। একটু প্রশ্নগুলো তাড়াতাড়ি আলোচনা করছি, নাহলে ভিডিওগুলো অনেক বড় বড় হয়ে যায়। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন এলবো অফ ক্যাপচার, ঠিক আছে, অপশান 2 বা অপশান বি লেগ অফ ক্যাপচার, অপশান সি হ্যান্ড অফ ক্যাপচার এবং অপশান ডি নিক পয়েন্ট। ঠিক আছে, এই 4টির মধ্যে কোনটি সঠিক হবে? এখানে যেটি সঠিক হবে সেটি হচ্ছে এলবো অফ ক্যাপচার। ক্লিয়ার? এই গেল 8 নম্বর প্রশ্ন। এরপর 9 নম্বর প্রশ্ন, ভূমিঢালের পরিবর্তন ধারাবাহিকভাবে গড়ে উঠলে নদীর স্বাভাবিক জলধারা একাধিক ধাপে নিচের দিকে নেমে আসে, এরূপ নদী প্রবাহকে কি বলে? 1 নম্বর হচ্ছে র্যাপিড, 2 নম্বর কাসকেড, 3 নম্বর জলপ্রপাত এবং 4 নম্বর প্রপাতকূপ। প্রশ্নটা খুবই সহজ। যখন স্বাভাবিক জলধারা নেমে আসে তখন সেটা জলপ্রপাত। এবার স্বাভাবিক জলধারা যদি ধাপে ধাপে নেমে আসে তখন তাকে কি বলা হয়? ছোটোবেলা থেকে পড়ে এসছো, ক্লাস 10-এও এই প্রশ্নটা ছিল। ঠিক আছে, ক্লাস 10 থেকে প্রশ্নগুলো করে এসছো। তো এখানে ধাপে ধাপে যদি জলধারা নেমে আসে তখন তাকে বলা হচ্ছে কি না র্যাপিড। এই প্রশ্নটার উত্তরটা সকলেই জানো, তবু বলে দিচ্ছি, উত্তর হবে র্যাপিড। আসছি পরে কোশ্চেন, যে অবঘর্ষ প্রক্রিয়ায় নদীর ক্ষয়কার্যে সৃষ্ট মন্থকূপ দেখা যায়। ঠিক আছে, তো এখানেই একটা প্রশ্নের উত্তর লুকানো রয়েছে। ঠিক আছে, মন্থকূপ কোথায় দেখা যায়? না অবঘর্ষ প্রক্রিয়ায় নদীতে দেখা যায় এবং নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এটা তো সহজ, সকলেই জানো। তো এই মন্থকূপটা কোথায় দেখা যায়? জলপ্রপাতের নিচে, টি আকৃতির গিরিখাতে, নদী গর্ভে না আবদ্ধ শৈলশিলায়? কোনটা সঠিক হবে? যেটা সঠিক হবে সেটা বলো। তো এখানে যেটা সঠিক হবে সেটা হচ্ছে নদী গর্ভে বা নদী বক্ষে। ঠিক আছে, বাকি অপশানগুলো সঠিক হবে না। ক্লিয়ার? তো এই গেল আমার সংক্ষিপ্ত একটি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এবার তোমরা যদি চাও যে আরও ভিডিও আসুক তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাও। তোমাদের যেরকম ভালোবাসা পাবো আমি সেরকম আরও ভিডিও আনবো। আপাতত ভিডিওটা এখানে শেষ করলাম। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের তরফ থেকে একটি শুরু হয়েছে মেগা মক টেস্ট এসএলএসটি জিওগ্রাফির। এখানে 120টির বেশি মক টেস্ট থাকছে। তো এই মক টেস্টের প্রয়োজনীয়তা কেন? না মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে ধারাবাহিক পড়াশোনা ছাড়া চাকরি পাওয়া প্রায় অসম্ভব এবং প্রশ্নের মান আগের চেয়ে কঠিন হচ্ছে এবং আগামী দিনেও হতেও পারে। সেই জন্য পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে এই মক টেস্টের আয়োজন করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে, সেখানে আমার সঙ্গে যোগাযোগ করো। সম্পূর্ণ পেড মক টেস্ট দেওয়ার নিয়মাবলীগুলি আমি এখানে দেখিয়ে দিচ্ছি। যদি এরও বাইরে তোমাদের কিছু প্রশ্ন থাকে তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে, আমি সেখানে জানিয়ে দেবো। সমস্ত মক টেস্ট খোলা রয়েছে, 120টির উপর মক টেস্ট রয়েছে, 6250টি এমসিকিউ কোশ্চেন রয়েছে। অ্যাপে মক টেস্ট হবে, সারাদিনে যখন খুশি দিতে পারবে
এবং মক টেস্টের সময়সীমা 1 বছর ধরে রাখা হয়েছে। কিন্তু যত সময় পেরিয়ে যাচ্ছে সময়সীমা কমে যাচ্ছে, তাই যত তাড়াতাড়ি পারবে তোমরা মক টেস্ট দেওয়ার জন্য যোগাযোগ করবে। সেকেন্ড ব্যাচের মক টেস্টের অ্যাডমিশন এখন চলছে। তো অ্যাডমিশন দিতে হলে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ বা ডেসক্রিপশন বক্সে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করো।